ইতিহাস সৃষ্টিকারী ছবি দেবারা। তো দেখে ফেললাম দেবারা, দারুণ লাগছে। মানে এরকম ছবি হাজার হাজার বছরে একবার আসে, মানে এত ভালো ছবি, মানে দারুণ, এত ইউনিক স্টোরি লাইন আমি আমার কি বলে লাইফে দেখিনি। প্রত্যেকটা জিনিস তো মাথায় মনে রাখা সম্ভব না, তাই আমি নোট করে আনছি, এই যে নোট। এখন খালি আপনাদের আজকে ঢেলে দেবো সবকিছু। গল্প নিয়ে যদি আমি বলি তাহলে বলতে হয় করতলা শিবা একটা বাসে যাচ্ছিল, সেখানে পুষ্পা আর রকি ভাইয়ের দুইজনের মধ্যে গল্প করতে দেখা যায় তাদের লাইফ নিয়ে। তো করতলা শিবা শুনে ফেলছে গল্পটা, দেন দুইজনের গল্প মিক্সড আপ করে একটা স্টোরি বানাইছে, সেই স্টোরিটাই আমরা দেবারাতে দেখতে পাই। এখন আপনারা বলতে পারেন যে পুষ্পা কিভাবে আসলো। পুষ্পা অ্যাকচুয়ালি গল্পে নাই, বাট পুষ্পার যে অ্যাম্বিয়েন্স, পুষ্পার যে গ্রাম বা সে যে এলাকায় বসবাস করে, দেবারার গল্পেও কিন্তু অনেকটাই সেম টাইপের ভাইব দিচ্ছিল। মানে দেখে মনে হচ্ছিল যে পুষ্পা ক্যারেক্টারটা সরাই দিয়ে জাস্ট এনটিআর কে বসাই দিছে। কারণ কেজিএফ এর কথা যদি আসি, কেজিএফ এর কনসেপ্টটা কিভাবে মেলে, ওভারঅল যে দেবারের ক্যারেক্টারটা এনটিআর যে প্লে করতেছে তার ক্যারেক্টারটার সাথে কিন্তু রকি ভাইয়ের ক্যারেক্টারটা অনেকটা ম্যাচ করাইতে চাইছে। রকি ভাইয়ের যে একটা বিশাল প্রভাব প্রতিপত্তি, তাকে সবাই সমীহ করে, দেন অনেকে ভয় পায়, তো ক্যারেক্টারটা অনেকটা এরকম করতে চাইছিল করতলা শিবা, যেরকমটা আসলে একদমই হয় নাই। মানে এনটিআর যতবারই আসতেছিল স্ক্রিনে ততবারই মনে হচ্ছিল যে স্টোরি আরো ডাউন হয়ে যাচ্ছে। এন্ড ফিল্মের এন্ডিং তো না বলি, পুষ্পা কেজিএফ এর কনসেপ্ট মিক্সড করে এন্ডিংটা পুরোটাই বাহুবলী স্টাইলে দিচ্ছে। বিগ বিগ প্যান ইন্ডিয়ান ফিল্মের কনসেপ্টটা একদম জগা খিচুড়ি বা ঝালমুড়ি পাকায় দর্শকদের দিচ্ছে। দর্শকরা তো এতটা বোকা না যে দর্শক বুঝবে না। এটার সেকেন্ড পার্ট কোনোভাবে দরকার ছিল না। যখন কোনো ফিল্মের অ্যান্টিসিপেশন একদম আকাশ ছোঁয়া হয়ে যায়, তখনই সেটার মেকার্সরা সিকুয়েল নিয়ে আসার প্ল্যান করে। যদি ফার্স্ট ফিল্মই না ভালো হয় তো দর্শক সিকুয়েল কেন দেখবে? অনেক ফ্লস আছে, অনেক দুর্বলতা আছে, বলে শেষ করা যাবে না। সায়েন্সের একদম কি বলে শেষ করে দিয়েছে সায়েন্স। এনটিআর জাহাজ থেকে লাফ দিয়ে তার যে ছোট যে ডিঙি নৌকা সেখানে ল্যান্ড করে, ল্যান্ডিংটা এমন ভাবে করছে না, আপনার মার্ভেলের সুপার হিরোর কথা মনে পড়ে যাবে, এত স্মুথ। মানে জাহাজ থেকে কেমনে মানুষ এত স্লো মোশন এইভাবে ল্যান্ড করে এটা আমার জানা নেই, তো এই বিষয়টা আমি বাদ দিয়ে দিলাম। বাট সাইফ আলী খান কেমনে বেঁচে গেল এটা আমার মাথায় আসলো না। মানে যে স্পিডে সে আসলো, চাকুটা একদম তার গলার কাছে এসে একদম স্টপ হয়ে গেল, এটা কেমনে সম্ভব, যেখানে সাইফ আলী খান মরে যাওয়ার কথা। এইসব বিষয়ে বাদ দিলাম, বাট ফাইটিং এত দুর্বল ফাইটিং। রিসেন্টলি যতগুলা ফিল্মই দেখতেছি প্রত্যেকটার কাহিনী, ফাইট বা যাই হোক, যে মেন পয়েন্ট গুলা সেগুলাই খুব দুর্বল। ফাইট করতেছে কেমনে, ব্লাড স্প্লিট দেখাচ্ছে, সেগুলা মনে হচ্ছে যে প্রপারলি বোঝা যাচ্ছে যে কোন রকমের তারা জোড়াতালি মেরে দিয়ে দিছে। ট্রেলারের সময় হাইপ ক্রিয়েট করছিল যে ফিল্মে দারুণ অ্যাকশন আছে, এনটিআর জাস্ট ফাটাই দিবে, কিন্তু ফিল্মে জাস্ট অ্যাকচুয়ালি কেমন সাইকো হলে একজন সাইকোপ্যাথ কিলার মানুষ মেরে পানির নিচে সোজা করে দাঁড়া করায় রাখে, পানির মধ্যে কেমনে এমনি দাঁড়ায় থাকে আমি বুঝলাম না। মানে মানুষ মেরে ফেলে দিছে, বাট সে পানির নিচে যে সবাই সব মৃতদেহ বা সব কঙ্কাল এভাবে দাঁড়ায় আছে। যে মারছে তার খুবই আর্টের প্রতি ঝোঁক আছে, যে কারণে সে খুবই আর্টফুলি সেইগুলা করছে। যদি এক কথায় বলি যে গল্পের ইম্পর্টেন্স কতটা, ছোট্ট করে একটা উদাহরণ দিই যে ঢাকা থেকে অস্ট্রেলিয়া, তো খুবই ছোট বলছি। তো গল্পটা অ্যাকচুয়ালি ঢাকাতে, তো গল্পটাকে ঢাকায় ছেড়ে পুরো ক্যারেক্টার সবকিছু কিন্তু চলে গেছে অস্ট্রেলিয়ায়। কেন বলতেছি, কারণ গল্প শুরুতেই দেখানো হয় যে ভারতবর্ষের প্রথম ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে, তো সে কারণে বিভিন্ন বড় বড় থ্রেট যেগুলো আছে সেগুলোকে মোকাবিলা করার জন্য সরকার থেকে একটা টাস্ক ফোর্স গঠন করা হয়। তো সেই টাস্ক ফোর্সের কাজ হচ্ছে যে যত থ্রেট আছে বা আপকামিং যত থ্রেট আছে তো সেইগুলোকে মোকাবিলা করা। তো সেই কারণে তারা একটা মিশনে যায় একটা অঞ্চলে, তো সেই অঞ্চলে তারা এমন কিছু সন্ধান পায় যার জন্য তারা একদমই প্রস্তুত ছিল না। তো এইখানেই কিন্তু গল্পটা একদম থেমে যায়, পরে কিন্তু আর কখনোই এইখানে আর ব্যাক আসে না। পুরো এনটিআর এর গল্পই বলে যাচ্ছে। আর গল্প বলার স্টাইলটা কি, একবার যে সে কেজিএফ বা অ্যানিমেলের হিট কনসেপ্ট যে পাইছে, মানে কেজিএফ এর কনসেপ্টই বলি যে কেজিএফ এর গল্প যেরকমটা হিট হয়েছে, যে একজন একটা বইয়ের থেকে গল্প বলতেছে, ন্যারেট করতেছে, তার থ্রুতে আমরা একটা ভিজুয়াল দেখতে পাচ্ছি। তো এইটা যখন হিট হয়েছে না, প্রত্যেক ফিল্মে এই ফর্মুলা অনুসরণ করতেছে। এখানেও কিন্তু প্রকাশ রাজ আছে, তিনিও একটা গল্প ন্যারেট করতেছেন, যে ক্যারেক্টারটা হচ্ছে দেবারা। প্রকাশ রাজ একে তো খুবই স্লো স্লো গল্প বলতেছে, মানে এত আস্তে আস্তে বলতেছে, গল্প রান টাইম 3 ঘন্টা ছাড়াই গেছে। 3 ঘন্টার মধ্যে এমন কিছু দেখায় নাই যার জন্য অডিয়েন্স চিয়ার করবে। বারবার মনে হচ্ছে যে এরপরে কিছু একটা আসবে, এরপরে কিছু একটা আসবে, বাট ওই কিছু আর আসে না, সেরকম এক্সাইটমেন্ট মোমেন্ট নাই। খালি একটু পর পর অ্যান্টিসিপেশন ক্রিয়েট করতেছে আর গল্প আরো নিচে পড়ে যাচ্ছে। তো ওভারঅল পুরো ফিল্মটা এত দুর্বল হয়েছে, ডিরেকশনের কথা তো নাই বলি। মানে
কোর্টালা শিবার উপর অ্যাটলিস্ট দেবারা ফিল্মের জন্য একটু হলেও আস্থা ছিল, বাট তিনি একদম হতাশ করে দিচ্ছেন। পিঙ্কভিলার একটা নিউজে দেখছিলাম যে কারণ জোহর জাহ্নবী কাপুরকে রেফার করছিল এই ফিল্মের জন্য। পুরো ফিল্মে জাহ্নবী কাপুরের জাস্ট খুব করে হলো 5 থেকে 7-8 মিনিটের স্ক্রিন টাইম আছে, তাও তেমন একটা গুরুত্বপূর্ণ না। যতটা ফিল্মের আগে থেকে যে হাইপ বা একটা অ্যান্টিসিপেশন ছিল তার উপর, যে তার ক্যারেক্টারটাও তেমন গুরুত্বপূর্ণ হবে, গানগুলোও মোটামুটি ভালো ছিল। বাট ফিল্মটা দেখার পর মানে জাহ্নবী কাপুরের জন্য আসলে আফসোস হচ্ছে যে কারণ ঝোর তাকে এইভাবে একটা বাস দিয়ে দিল, সে টেরও পেল না। একদিক থেকে ভালো হয়েছে যে তাকে আমাদের কম দেখতে হয়েছে। প্রকাশ রাজকে প্রথমে দেখে যতটা আশা করছিলাম, বাট যখনই সে গল্প বলা শুরু করলো তখনই বুঝে গেছি যে এটা আসলে কেজিএফ কনসেপ্টেরই মুভি, যে একজন গল্প বলবে তারপর তার ক্যারেক্টারকে ঘিরে আমরা ফ্যান্টাসাইজ করব যে সেই ক্যারেক্টারটা বিশাল ছিল, তার প্রভাব প্রতিপত্তি অনেক ছিল, সে তাকে সবাই সমীহ করতো, সেই এলাকার মানুষ সবাই সম্মান করত, অনেকে আছে যে তার বিপক্ষে তাকে অনেক ভয় পেত। তো এই অ্যান্টিসিপেশন বা বিল্ড আপ যে যতবারই দিতে যাচ্ছে ততবারই তাদের গল্প আরো নিচে পড়ে যাচ্ছে। গল্প তো একদম খাপছাড়া। পুরো ফিল্মের একটা পজিটিভ দিক আছে, সেটা হচ্ছে অনিরুদ্ধের বিজিএম। বিজিএমটা ওভারঅল ভালো ছিল। অনিরুদ্ধ যে ফিল্মে থাকুক না কেন, বিজিএমটা অ্যাকচুয়ালি ভালো হয়। মানে ফিল্ম একদম খারাপ হলেও বিজিএমটা একটু হলেও সেই সিনটাকে একটু উপরে তুলতে চায়। গল্পটা এতটাই দুর্বল যে বিজিএম এর কোনো কাজ এই ফিল্মে হয়ই নাই। মানে বিজিএমটা এমনি যদি আপনি অডিও শোনেন আপনার ভালো লাগবে, কিন্তু ফিল্মের সাথে একদমই মানাচ্ছিল না। কিছু তো একটা সেন্স মেক করবে, কিন্তু পুরো 3 ঘন্টায় জাস্ট একটা ক্যারেক্টারের উপর ফ্যান্টাসাইজ করে দেখাই দিছে যে এই ক্যারেক্টারটা এই ছিল সেই ছিল। এত সময় ধরে কি দেখাইলো আমার মাথায় আসলো না। লাস্ট মোমেন্টে যেখানে বাহুবলী টাইপের এন্ডিং দিল, ওই মোমেন্টটা দেখে আমি জাস্ট হতাশ হয়ে গেছি যে এটা কি করলো। একে তো এটা দরকারই ছিল না, তার উপর আবার পার্ট 2 আনতেছে। এই ফিল্মটা যদি একদম ফার্স্ট হাফে শেষ হয়ে যেত আমার মনে হয় সবচেয়ে বেস্ট হতো। যারা দেখতে চাচ্ছেন বা যারা দেখার প্ল্যান করতেছেন তারা এনটিআর এর ফ্যান হলে অবশ্যই দেখতে পারেন। তাছাড়া আমি আর কিছু বলবো না, আমার তেমন একটা ভালো লাগে নাই। সো দ্যাটস অল ফর টুডে, বাই বাই, টাটা।